আহ, আমাদের আজকে বন্দি পাঠশালার সবাইকে স্বাগতম। আজকে আমাদের হচ্ছে বিন্যাস এবং সমাবেশের আমাদের লাস্ট যে ফিনিশিং যে চ্যাপ্টারটা আছে, আমরা এখন ফিনিশিং করব। আমরা এর আগে আমাদের বিন্যাস এবং সমাবেশের ম্যাক্সিমাম জিনিস আমরা দেখে ফেলছি। এখন বিন্যাস এবং সমাবেশের আমাদের ছোট ছোট কিছু পার্ট বাকি ছিল, আমরা একটু সেগুলো দেখব। বোর্ড কি ক্লিয়ার নাকি একটু সবাই বলো তো, একটু কমেন্ট করে জানাও, বোর্ড কি ক্লিয়ার? ওকে, অলরাইট, ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তোমরা একটু শেয়ার করে দাও, তাহলে হচ্ছে আমাদের আমরা সবাই মিলে একসাথে দেখি। দেখো, আমাদের আজকে হচ্ছে প্রথম যে টাইপ, আমরা 3টা বা 4টার মতো টাইপ দেখবো হচ্ছে আমরা আজকে। আমাদের প্রথম যে টাইপ সেটা হচ্ছে কতগুলো কতগুলো বাহু বা রেখা, কতগুলো ত্রিভুজ, কর্ণ, চতুর্ভুজ ইত্যাদি আমরা বের করতে পারি। তাহলে আমরা প্রথম দিনে আলোচনা করছিলাম যে কখন হচ্ছে আমরা বিন্যাস করব এবং কখন হচ্ছে সমাবেশ করব। তাহলে বাহু, ত্রিভুজ, কর্ণ, চতুর্ভুজ এগুলো আমরা কি করব? অবশ্যই হচ্ছে কিসের মাধ্যমে করবো? আমরা সমাবেশের মাধ্যমে। কারণ আমরা বলছিলাম প্রথম দিনে সমাবেশ মানে হচ্ছে যে সকল ক্ষেত্রে ক্রম পরিবর্তন আমার কোনো ফ্যাক্ট করবে না, কে আগে আছে কে পরে আছে সেটা আমার ফ্যাক্ট করবে না। যেরকম আমাকে যদি বলে আমার কাছে দুইটা বিন্দু আছে, আর এটা হচ্ছে P1 আর এটা হচ্ছে P2। এখন P1 এবং P2 এই দুইটা বিন্দু দিয়ে, এই দুইটা পয়েন্ট দিয়ে যদি আমি একটা রেখা তৈরি করি, তাহলে আমি যদি এখান থেকে এদিকে যাই তাহলে যে রেখা হবে, আবার এখান থেকে যদি একই দিকে আসি তাহলে সেই একই রেখা তৈরি হবে। তার মানে হচ্ছে আমরা এখন বাহু, ত্রিভুজ, কর্ণ এগুলো যেগুলোই করব সেগুলো করবো হচ্ছে সমাবেশের মাধ্যমে, অর্থাৎ NCR এর সূত্র দিয়ে। ওকে, এখন আমাকে কি দেওয়া থাকে? n সংখ্যক ডাটা দেওয়া থাকে। সাপোজ আমার কাছে n সংখ্যক ডাটা দেওয়া, n সংখ্যক অসমরেখ বিন্দু দেওয়া আছে। পরবর্তীতে আমরা সমরেখ বিন্দুতে আসি, প্রথমে আমরা অসমরেখ বিন্দু নিয়ে কাজ করি। সাপোজ আমার কাছে বলে দিছে যে n সংখ্যক অসমরেখ বিন্দু আছে আমার কাছে, অসমরেখ বিন্দু। বিন্দুতে প্রথমে বললো যে কয়টা বাহু তৈরি করা যাবে বা কয়টা রেখা তৈরি করা যাবে। ওকে, তাহলে আমরা দেখো একটা রেখা বা একটা বাহু তৈরি করার জন্য কয়টা বিন্দু প্রয়োজন? দুইটা বিন্দু প্রয়োজন। দুইটা বিন্দু যদি আমি যোগ করি তাহলে আমার কি তৈরি হবে? একটা রেখা তৈরি হবে। তাহলে আমার কাছে টোটাল আছে n সংখ্যক, তার মানে হচ্ছে n। সে n সংখ্যক থেকে প্রতিবারে দুইটা করে নেই, তাহলে আমার কি একটা করে রেখা তৈরি হয়। তাহলে আমরা NC মানে হচ্ছে সমাবেশের জন্য NC2 যদি নেই তাহলে আমার টোটাল কয়টা রেখা তৈরি হয় সেটা বের হয়ে যায়। তার মানে যখন আমাকে বলবে যে n সংখ্যক অসমরেখ বিন্দু থেকে কয়টা রেখা তৈরি করা যাবে, তখন হচ্ছে আমরা কিভাবে করব? NC2 সংখ্যক। যেরকম মনে করো আমার কাছে টোটাল 4টা বাহু, 4টা বিন্দু দিয়ে দিছে, তাহলে 4টা অসমরেখ যদি বিন্দু হয়, সাপোজ আমার কাছে 4টা অসমরেখ বিন্দু আছে, 1 2 3 এই 4। এই 4টা অসমরেখ বিন্দু দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি? দেখো, 1 2 3 4 5 6, টোটাল 6টা জিনিস হইতেছে। আমরা যদি এটার মাধ্যমে করি তাহলে হচ্ছে 4C2, টোটাল ছিল 4টা। এবার আমরা প্রথম দিনে শিখছিলাম যে কখন এই 4C2 এটা আমরা কিভাবে সহজে করতে পারি। দেখো, আমরা যখন NPR করছিলাম তখন কিভাবে করছিলাম যে নিচে যত আছে উপর থেকে তত সংখ্যক নিব। তাহলে দেখো নিচে আছে 2, তাহলে উপর থেকে নিব কয়টা? 2টা, তার মানে হচ্ছে 4 × 3 নিলাম 2টা। এরপরে কি কাজ? এরপর কাজ হচ্ছে এই যে নিচে 2 আছে এই 2টা দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম। যদি আমরা এটা তো সহজেই করা যায় এভাবে ছাড়াও, বাট অনেক বড় মান যখন আসবে তখন হচ্ছে আমরা এভাবে করলে আমাদের জন্য সুবিধা হবে। কিভাবে বললাম আরেকবার বলি, নিচে যত আছে উপর থেকে তত সংখ্যক নিব এবং নিচের যে সংখ্যাটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল নিতে হবে। তার মানে দেখো 3 4 12, যদি 2 দিয়ে ভাগ দিই তার মানে হয় 6। তার মানে এইখানে হইলো 6টা আর এখানে আসলো কয়টা? 6টা। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা রেখার সংখ্যা বের করতে পারি। ওকে, ওকে, সবাই একটু শেয়ার দাও ফ্রেন্ডদের মাঝে। এরপর দেখো রেখা গেল, এবার হচ্ছে আমরা কয়টা কর্ণ তৈরি করা যায় সেটা একটু দেখি, কয়টা কর্ণ তৈরি করা যায়। দেখো, আমরা যদি এই এক্সাম্পলটাই দেখি, আমার কাছে টোটাল ছিল কয়টা? 6টা। টোটাল ছিল হচ্ছে 6টা জিনিস, 1 2 3 4 5 6, 6টা। তার মানে হচ্ছে যদি 4টা আমি বিন্দু নেই তখন আমার টোটাল 6টা রেখা তৈরি হয়েছে। বাট এখানে কর্ণ কয়টা দেখো তো? কর্ণ কিন্তু 2টা।
কর্ণ হচ্ছে কোনগুলা, মাঝের যেগুলা, তার মানে হচ্ছে এখানে কর্ণ হচ্ছে দুইটা, তার মানে হচ্ছে এই হচ্ছে 1 আর এই হচ্ছে 2। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, আমরা যদি মোট রেখার সংখ্যা কিভাবে বের করব, NC2 দিয়ে। তাহলে মোট রেখার সংখ্যা হচ্ছে NC2। এখান থেকে টোটাল কয়টা সাইড আছে, 1 2 3 4, চারটা সাইড যদি বাদ দিয়ে দিই তার মানে তখন আমি কর্ণ পাই না। তার মানে হচ্ছে কর্ণ কিভাবে পাবো, মোট রেখাকে কয়টা সাইড আছে সেটা মাইনাস করে দিব। তাহলে মোট রেখা হচ্ছে কয়টা, আমার NC2 সংখ্যক, এবং কয়টা সাইড আছে, দেখো যতগুলা বিন্দু ততগুলা সাইড, যতগুলা বিন্দু ততগুলো আমার কি সাইড আছে, বাউন্ডারি আছে। তার মানে হচ্ছে আমাদের 4টা সাইড আছে। তাহলে n সংখ্যক বিন্দুর জন্য আমার সাইড কয়টা, nটা। তার মানে কয়টা কর্ণ হবে, NC2 মাইনাস n সংখ্যক। ওকে, এরপর হচ্ছে দেখো বললো যে কতগুলা ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে দেখো একটা ত্রিভুজ গঠন করার জন্য আমার কয়টা বিন্দুর প্রয়োজন, একটা ত্রিভুজ গঠন করার জন্য আমার প্রয়োজন হচ্ছে 3টা বিন্দুর। তার মানে আমার কাছে আছে n সংখ্যক বিন্দু, তাহলে n সংখ্যক থেকে প্রতিবারে 3টা করে নিব। ক্লিয়ার? ত্রিভুজ, অথবা আমাকে যদি বলে যে কয়টা সমতল গঠন করা যাবে, সমতল, তাহলে দেখো একটা তল তৈরি করার জন্য কয়টা বিন্দু প্রয়োজন, এ হচ্ছে একটা বিন্দু, একটা বিন্দু দিয়ে একটা তল হয় না। এ হচ্ছে একটা রেখা, দুইটা বিন্দু দিয়েও একটা তল হয় না। বাট এই আরেকটা বিন্দু যদি নেই তাহলে দেখো এখানে একটা তলের সৃষ্টি হয়েছে। তার মানে হচ্ছে একটা তল তৈরি করার জন্য মিনিমাম 3টা বিন্দু প্রয়োজন। তাহলে তল বলতে কি বোঝায়, যার কোনো আমার ধার নেই, মানে হচ্ছে যার কোনো পুরুত্ব নেই, সেটা হচ্ছে একটা তল। তার মানে দেখো তাহলে এই 3টা বিন্দু প্রয়োজন। তার মানে সমতল, কয়টা সমতল গঠন করা যাবে সেটা যদি বের করতে দেয় তাহলেও 3টা করে বিন্দু প্রয়োজন। যদি বলে 4টা বিন্দু, চতুর্ভুজ, তাহলে কত হবে, NC4। আমরা একইভাবে বলতে পারি চতুর্ভুজ, তাহলে হবে NC4 সংখ্যক। ওকে, এভাবে হচ্ছে আমরা n সংখ্যক অসমরেখ বিন্দু যদি দিয়ে দেয় তাহলে আমরা বের করতে পারি। তাহলে আমাকে যদি বলে n সংখ্যক বিন্দু থেকে m বাহু বিশিষ্ট একটা ভুজ বা একটা ক্ষেত্র তৈরি করতে বসে, মানে কতগুলা ক্ষেত্র তৈরি করা যাবে। তাহলে দেখো কয়টা বাহু, m সংখ্যক, তার মানে হচ্ছে আমার বিন্দু লাগবে কয়টা, m সংখ্যক, তার মানে হচ্ছে n সংখ্যক থেকে প্রতিবারে m সংখ্যক নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের, যদি n সংখ্যক অসমরেখ বিন্দু দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা হচ্ছে ওকে, তাহলে n সংখ্যক বিন্দু দেওয়া থাকে তাহলে সেখান থেকে কয়টা করে কয়টা বাহু বা কয়টা ত্রিভুজ, কয়টা কর্ণ, কয়টা চতুর্ভুজ আমরা এভাবে বের করতে পারি। এগুলো হচ্ছে একেবারে সিম্পল। বাট যদি এখানে আমাদের একটু ক্যালকুলেশনটা একটু অন্যরকম দেওয়া থাকে, আমরা একটু অন্যরকম দেখি, যদি এই বিন্দুগুলা একই রেখায় থাকে তখন কি হবে, আমরা এরকম দুইটা এক্সাম্পল দেখি। ওকে, দেখো যদি আমাকে বললো যে n সংখ্যক, আমার কাছে আমরা একটা এক্সাম্পল নিই, আমার কাছে বললো যে 5টি বিন্দু নিয়ে কতটি রেখা তৈরি করা যাবে, যেখানে 3টি বিন্দু সমরেখ, মানে 3টা বিন্দু আছে একই রেখার অবস্থিত। এর 5টা বিন্দু নিয়ে আমরা কয়টা রেখা তৈরি করতে পারবো সেটা আমাকে কোশ্চেন করছে। তাহলে দেখো নর্মালি যদি 5টা বিন্দুই অসমরেখ হইতো তাহলে আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে 5টা থেকে প্রতিবারে 2টা নিয়ে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল কয়টা রেখা গঠন করা যাবে সেটা। বাট এটা যদি আমরা একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, দেখো আমার কাছে আছে 1 2 3 কয়টা, হ্যাঁ 3টা, 1 2 3 4 5। ওকে, তাহলে দেখো এর ভিতর 2টা হচ্ছে অসমরেখ আর এই 3টা হচ্ছে সমরেখ। তাহলে দেখো এই 5টা বিন্দু থেকে টোটাল বাহু তৈরি করা যায় 5C2 সংখ্যক। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই যে 3টা বিন্দু আছে 1 2 3 4 5, এই 3টা বিন্দু যদি আমি একটু যোগ করি তাহলে দেখো তো এই 3 4 4 5 3 5, তার মানে এই 3টা বিন্দু মোট কতগুলো সরলরেখা গঠন করে, আসলে একটা সরলরেখা গঠন করে। বাট আমরা এখানে 3 4 নিয়ে
একটা তৈরি করছি, 4-5 নিয়ে একটা তৈরি করছি, 3-5 নিয়ে একটা তৈরি করছি, তারপরে সেটা এখানে ইনক্লুড করে দিছি। তার মানে এটা আমাদের একটা ফল্ট, কারণ যদি সমরেখ হয় তাহলে এইখানে এই তিনটা মিলে আসলে তারা তিনটা বাহু গঠন করতেছে না, তারা কেবলমাত্র একটা বাহুই গঠন করতেছে। তার মানে আমার কি করতে হবে, আমার 3 বিয়োগ দিয়ে দিতে হবে, এবং কয়টা নিতে হবে, এগুলো পরিবর্তে আমার একটা নিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই 3 বিয়োগ 3টা কীভাবে আসছে, 3টা মূলত হচ্ছে এই 3টা বাহু টোটাল কয়টা বাহু, এই 3টা বিন্দু টোটাল কয়টা বাহু তৈরি করে। তাহলে 3টা বিন্দু কয়টা তৈরি করবে, 3C2 সংখ্যক। তার মানে আমরা এই 3টাকে এভাবে না লিখে এবং এইভাবে লিখি যে এটা হচ্ছে 5টা বিন্দুতে মোট গঠিত বাহুর সংখ্যা মাইনাস এই 3টা বাহু যারা সমরেখ, 3টা বিন্দু যারা সমরেখ তারা তৈরি করবে হচ্ছে 3C2 সংখ্যক। এই জিনিসটা আমরা বাদ দিব, এটার পরিবর্তে কয়টা নিব, একটা নিব, তাহলে +1। তাহলে আমরা যদি আগেরটার মতো, আগে আমার যদি 5টা না দিয়ে যদি n সংখ্যক দিত, যার ভিতরে আমি যদি এভাবে দেয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোশ্চেনটা যদি এভাবে হয় যে n সংখ্যক বিন্দু যার ভিতরে n সংখ্যক সমরেখ কয়টি রেখা বা কয়টি বাহু তৈরি করা যাবে, কয়টি রেখা তৈরি করা যাবে। তাহলে আমরা কি করব, প্রথম হচ্ছে n সংখ্যক নিয়ে মোট বাহু সংখ্যা হবে NC2 সংখ্যক। দেন এই n সংখ্যক হচ্ছে সমরেখ, এই n সংখ্যক আবার তৈরি করে MC2 সংখ্যক, এটা বাদ দিব, এটার পরিবর্তে নিব কয়টা, একটা। তাহলে যখন বলে দিবে সমরেখ তখন এই জিনিসটা আমার একটু খেয়াল করতে হবে। ওকে, ক্লাস 9 কন্ট্রোলে পরিচিত। আচ্ছা ওকে, দেখো ভাই আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই ক্লাস নিয়ে পাশে, কেউ বাদ নেই। আচ্ছা এরপরে দেখো, প্রবলেম যদি না বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই বলবা। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, m সংখ্যক বিন্দু থেকে কতগুলো রেখা পরিবর্তে যদি আমাকে বলে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে, কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে যেখানে 3টি বিন্দু হচ্ছে সমরেখ। ওকে, তাহলে আমরা এবার এটা একটু দেখি। দেখো আমার কাছে বিন্দু আছে হচ্ছে 1 2 1 2 3, তাহলে টোটাল হচ্ছে 5টা জিনিস। 5টা থেকে কয়টা ত্রিভুজ গঠন করতে পারবো যেখানে 3টা বিন্দু সমরেখ, তাহলে 1 2 3 4 5। এবার দেখো তো এই 3টা তো সমরেখ, এই 3টা থেকে কি কোনো ত্রিভুজ গঠন করা যাবে, যাবে না। আগে ওই 3টা থেকে একটা রেখা তৈরি হয়েছিল, বাট এখন এই 3টা থেকে কিন্তু একটা ত্রিভুজ গঠন করা যাবে না। তার মানে হচ্ছে এখন আমরা কি করব, প্রথমত এই 5টা থেকে আমার তৈরি হয় কয়টা, 5C, ত্রিভুজ গঠনের জন্য লাগবে 3টা করে, তাহলে 5C3। আর এই 3টা থেকে তৈরি হয় কয়টা, 3C3, মানে 3টা থেকে প্রতিবারে 3টা করে নিয়ে, তাহলে 3C3। এটা হচ্ছে আমরা মাইনাস করব। এবার দেখো তো এরা কি মূলত কোনো ত্রিভুজ গঠন করছে, যে আগের মতো কিছু যোগ করা যাবে, যাবে না। আগে একটা লাইন গঠন করছিল, এই জন্য আমরা একটা যোগ করছিলাম, বাট এখন হচ্ছে কোনো যোগ করা যাবে না, কারণ এই 3টা মিলে আসলে কোনো ত্রিভুজই গঠন করতে পারে না। ওকে, তার মানে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে আমরা এভাবে করব। তার মানে হচ্ছে এই কোশ্চেনটা যদি এভাবে থাকে যে n সংখ্যক বিন্দু আছে, তার ভিতরে m সংখ্যক বিন্দু সমরেখ, কয়টি ত্রিভুজ গঠন করা যাবে, কয়টি ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে অ্যান্সার কি হবে, প্রথমে n সংখ্যক বিন্দু থেকে প্রতিবারে হচ্ছে আমরা কি নিব, n সংখ্যক বিন্দু থেকে প্রতিবারে 3টা করে নিব। এরপরে বাদ দিব কি, এই যে সমরেখের বিন্দু তারা কয়টা ত্রিভুজ গঠন করে, তারা মূলত কোনো ত্রিভুজ গঠন করে না, তাহলে এটা বাদ দিয়ে দিব। তাহলে এটা হবে আমার অ্যান্সার। ওকে, তাহলে বাহু, ত্রিভুজ, কর্ণ, এই চতুর্ভুজ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রায় আসে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি আমার বাহুর মান দিয়ে দেয় তারপর ত্রিভুজ গঠন করতে বলে, যেরকম আরেকটা জিনিস দেখাই এটা থেকে, যেরকম আমাকে যদি বলে দিল যে 2 3 4 5 6, 5টা বললো যে এই 5টি দিয়ে আমার কয়টা, এই 5টা বাহু দৈর্ঘ্য দেওয়া হচ্ছে, বলছে যে এত একক,
বাহুর দৈর্ঘ্য, এগুলো দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে, কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে সেটা সংখ্যা লাগবে। তাহলে আমরা অলরেডি শিখে বলছি যে টোটাল দেওয়া আছে 5টা, তার মানে 5টা থেকে কি হবে 5c, প্রতিবারে কয়টা করে নেব 3টা করে। ওকে, তাহলে এবার দেখো আমরা এটার মান বের করতে পারি। এখানে কত আছে 3, তাহলে উপর থেকে কয়টা নিব 3টা করে, তার মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3। এবার কাজ একটু বাকি আছে, সেটা কি করতে হবে, এই যে এখানে যেটা আছে সেটা ফ্যাক্টরিয়াল দিয়ে আমার ভাগ দিয়ে দিতে হবে। তার মানে দেখো 5 গুণ 4 গুণ 3 আর নিচে আছে 3 গুণ 2 গুণ 1, তাহলে এই 3 আর এই 3 কাটা, আর এই 2 আর এটা যদি কাটি তাহলে আমার কত হয় 2, তাহলে 5 দুগুণে কত হয় 10, তাহলে 10টি ত্রিভুজ গঠন করার কথা। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি, বা থিওরিটিক্যালি যদি আমরা একটু দেখি, এখানে আবার 2 3 4 5 6, আমরা জানি কি যে ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই তৃতীয় বাহু হবে প্রথম দুইটা বাহুর যোগফলের সমান। তাহলে এখানে একটু দেখো তো, আমরা যদি 2 3 এবং 5 নেই তাহলে এটা কিন্তু আসলে কোনো ত্রিভুজ হবে না, কারণ 2 আর 3 এর যোগফল হতে হবে 5 এর থেকে বেশি। তাহলে যেহেতু এই দুইটার যোগফল এটা সমান হয়ে গেছে, তাহলে এটা দিয়ে কোনো হবে না। তারপরে হচ্ছে আবার যদি নেই হচ্ছে 2 3 এবং 6, এটা তো আরো আগে হবে না, কারণ হচ্ছে দেখো এই দুইটার যোগফল এটা থেকে ছোট, তাহলে এটাও হবে না। তারপরে যদি নেই হচ্ছে 2 4 এবং 6, এটাও হবে না, কারণ কি, কারণ 2 4 এই দুইটা যোগফল এটা সমান, তাহলে এটাও হবে না। তার মানে অ্যান্সার হবে 10 - 3 7 অ্যান্সার। তাহলে বাহু, ত্রিভুজ, কর্ণ, চতুর্ভুজ এগুলো হচ্ছে আমরা এইভাবে বের করতে পারি। এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে দল বা কমিটি গঠন। দল বা কমিটি গঠন, দেখো দল বা কমিটি গঠন এটা হচ্ছে কি আমাদের সমাবেশ দিয়ে করতে হবে, কারণ এর আগে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। কেন সমাবেশ নিয়ে করব, কারণ সমাবেশের ক্রম পরিবর্তন আমার কোনো ফ্যাক্ট করে না। আমার কাছে এই আরেকবার একটু বোঝাই দেখো, আমার কাছে আমি একটা টিম গঠন করব। সাপোজ আমার কাছে ব্যাটসম্যান আছে মনে করো 7 জন, আর বলার আছে মনে করো 7 জন, দুইটা একই রকম হয়ে গেল। আচ্ছা, বোলার 7 জন বসে আমি একটা দল গঠন করতে হবে, যেখানে হচ্ছে আমার কি করতে হবে যে ব্যাটসম্যানদের থেকে আমার 4 জন ব্যাটসম্যান, ন্যূনতম 3 জন ব্যাটসম্যান নিতে হবে, এরকম কোনো একটা শর্ত দিয়ে দিল। তাহলে দেখো আমি এখান থেকে সাপোজ 3 জন ব্যাটসম্যানকে নিলাম, আর এখান থেকে আমি 5 জনের টিম গঠন করবো, সাপোজ এখান থেকে 2 জনকে নিলাম। তাহলে এবার দেখো আমি যে 3 জন ব্যাটসম্যান আছে এ বি সি, সাপোজ এদের নাম হচ্ছে এ বি সি। এখন দেখো তো আমি এ কে আগে নিছি নাকি বি কে আগে নিছি নাকি সি কে আগে নিছি, এটা কিন্তু আমার কোনো ফ্যাক্ট না। আমি এ বি সি এই 3 জনকে চুজ করছি, এটাই হচ্ছে আমার ফ্যাক্ট। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমার কাকে আগে নিতেছি, মানে কে আগে আছে কে পরে আছে, এটা ফ্যাক্ট না। এই জন্য আমরা দল বা কমিটি গঠন এটা কিভাবে করব, আমরা হচ্ছে এটা সমাবেশের মাধ্যমে করব। আমরা একটা এক্সাম্পল নেই, সেটার মাধ্যমে করি। হচ্ছে 8 জন ব্যক্তি হতে 5 জনের দল কত হবে গঠন করা যায় যেখানে 3 জন বিশেষ ব্যক্তির একজন অবশ্যই থাকবে। 3 জন বিশেষ ব্যক্তি একজন অবশ্যই থাকবে। তাহলে দেখো টোটাল হচ্ছে 8 জন ব্যক্তি আছে। এবার 5 জনের একটা দল গঠন করতে হবে যেখানে 3 জন বিশেষ ব্যক্তির একজন অবশ্যই থাকবে। তাহলে আমার শর্ত দিছে কার উপর, বিশেষ ব্যক্তির উপর। তাহলে যার উপর শর্ত দিবে তাকে আমরা আগে লিখবো। তাহলে দেখো আমার বিশেষ ব্যক্তি আছে 3 জন। তাহলে দেখো টোটাল ছিল হচ্ছে আমার 8 জন, তার ভিতরে বিশেষ ব্যক্তি যদি হয় 3 জন, তাহলে সাধারণ ব্যক্তি অবশ্যই 5 জন।
সাধারণ ব্যক্তি হবে 5 জন। ওকে, তাহলে এবার দেখো বলছে যে একজন অবশ্যই নিতে হবে। তাহলে আমরা কাজ করি, যদি আমি বিশেষ ব্যক্তির একজন, সর্বনিম্ন একজন নিতে হবে, তাহলে একজন যদি নেই তাহলে সাধারণ ব্যক্তি কয়জন নিতে হবে? অবশ্যই 4 জন নিতে হবে, যেহেতু আমার টোটাল 5 জনের টিম গঠন করতে হবে। বিশেষ ব্যক্তি যদি 2 জন নেই, তার মানে হচ্ছে সাধারণ ব্যক্তি নিতে হবে কয়জন? 3 জন। বিশেষ ব্যক্তি যদি 3 জনে নিয়ে ফেলি তাহলে সাধারণ ব্যক্তি কত নিতে হবে? 2 জন। তাহলে এই হচ্ছে আমার এই 3 ভাবে হচ্ছে কি আমি এগুলাকে বাছাই করতে পারি। এবার দেখো, এই যে একজন নিলাম, এই একজন কয়জন থেকে নিছি? 3 জন থেকে না? তাহলে 3 জন থেকে একজনকে বাছাই করছি। ওকে, তার মানে হচ্ছে 3 জন থেকে একজনকে বাছাই করলাম, 3C1। 3 জন থেকে 2 জন, 3 জন থেকে 3 জন। সাধারণ ব্যক্তি আমরা কয়জন থেকে নিছি? 5 জন থেকে। তাহলে 5 জন থেকে 4 জন, 5 জন থেকে 3 জন, 5 জন থেকে 2 জন। ওকে, তাহলে এবার দেখো তো, আমরা এই ব্যাপারটা আগেও আলোচনা করছিলাম যে যখন দুইটা অসম্পূর্ণ ঘটনা হবে তখন অসম্পূর্ণ ঘটনাগুলোর মাঝে হবে গুণ, এবং যখন সম্পূর্ণ ঘটনা হবে তখন হবে যোগ। এবার দেখো, আমি 3 জন বিশেষ ব্যক্তির একজন নিছি, আমার ঘটনা কিন্তু সম্পূর্ণ হয়নি। আর সাধারণ ব্যক্তি থেকে 4 জন নিছি, এটা এবার হচ্ছে কি এই দুইটা মিলে একটা সম্পূর্ণ ঘটনা হয়েছে। এটা একটা অসম্পূর্ণ ঘটনা, এটা একটা অসম্পূর্ণ ঘটনা। তাহলে এই দুইটা মিলে একটা সম্পূর্ণ ঘটনা হইলো। কি হইলো? যে আমি একটা 5 জনের দল গঠন করছি, যেখানে একজন বিশেষ ব্যক্তি আর 4 জন সাধারণ ব্যক্তি। তাহলে এই দুইটা অসম্পূর্ণ ঘটনার মাঝে কি হবে? গুণ চিহ্ন হবে। সিমিলার ভাবে এই দুইটা অসম্পূর্ণ ঘটনা, এই দুইটা অসম্পূর্ণ ঘটনা। তাহলে আমরা একটু এখান থেকে যদি সাজা লিখি, তাহলে 3C1 ইন্টু 5C4, 3C2 ইন্টু 5C3, 3C3 ইন্টু 5C2। এবার দেখো, এটা একটা সম্পূর্ণ ঘটনা, এটা একটা সম্পূর্ণ ঘটনা, এটা একটা সম্পূর্ণ ঘটনা। তাহলে আমরা জানি সম্পূর্ণ ঘটনার মাঝে কি হয়? প্লাস। তাহলে এগুলো যদি আমি যোগ করে দেই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে দল বা কমিটি গঠন আমরা কিভাবে করব? ভাইয়া অনেকগুলো মান দেওয়া থাকলে কিভাবে করব? কোশ্চেনটা বুঝে নেবে। অনেকগুলো মান বলতে কি বোঝাইছো? দেখো, আমি আবার বলতেছি, তাহলে যখন দল বা কমিটি গঠন করতে বলবে তখন হচ্ছে আমরা কি করব? যে আমার এখানে প্রথমে কাদের উপর শর্ত দিছে তাদেরই লিখবো, আর বাকি যারা আছে তাদেরটা লিখলাম। এরপরে শর্ত দিছে এরকম কতজন আছে, এখানে কতজন আছে সেটা লিখলাম। এরপর হচ্ছে আমরা কি করব? যাদের উপর শর্ত দিছে তাদের থেকে নিব, তারপর হচ্ছে অন্যদের নিব। তাহলে এবার দেখো, আমরা যেহেতু আমার সমাবেশ, তার মানে হচ্ছে আমরা কি এটা কম্বিনেশনের সূত্র দিয়ে করতে হবে। এরপরে এটা হচ্ছে একটা অসম্পূর্ণ ঘটনা, এটা একটা অসম্পূর্ণ ঘটনা, এটা একটা অসম্পূর্ণ ঘটনা, এটা একটা অসম্পূর্ণ ঘটনা। তাহলে অসম্পূর্ণ ঘটনাগুলোর মাঝখানে হবে মাইনাস, এবং এই প্রত্যেক তিনটা হচ্ছে তিনটা সম্পূর্ণ ঘটনা, এবং সম্পূর্ণ ঘটনার মাঝখানে হবে প্লাস। তার মানে হচ্ছে এই সবগুলো যদি যোগ করে দিই তাহলে হচ্ছে কি আমার অ্যান্সার চলে আসবে। দল বা কমিটি গঠনের প্রবলেমগুলো আমরা এইভাবে সহজে সলভ করতে পারি। ওকে, ওকে, এরপরে হচ্ছে আমাদের বিন্যাস এবং সমাবেশের একটা কমন একটা প্রমাণ থাকে। এটা দেখি, ওইটা আমরা অনেকেই বুঝি না। এটা আমরা মিশ্র প্রবলেম বলি, বিন্যাস এবং সমাবেশের মিশ্র প্রবলেম। দেখো, আমরা একেবারে 1 নম্বর যে টাইপটা আমরা একেবারে প্রথমে দেখছিলাম না, 2 নম্বরে শব্দ গঠন যে টাইপটা দেখছিলাম, যেমন আমরা দেখছিলাম হচ্ছে ইন্টার 8। তো ওইখানে আমরা বলছিলাম যে ইন্টার 8 থেকে কতভাবে বিন্যাস পাওয়া যায় বা কতভাবে সাজানো যায়। তাহলে ওইখানে আমার একটা জিনিস ছিল সহজে কথা বলা, যে ইন্টার 8 যে শব্দগুলো ছিল 8টা শব্দ, সে 8টা শব্দই আমরা ইউজ করছিলাম, 8টা বর্ণই আমরা ইউজ করছিলাম। বা যদি আমাকে 8টা বর্ণ যদি ইউজ করতে না দেয়, আমাকে এভাবে বলতে পারে। যেরকম আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝি, কমন এক্সাম্পল তোমাদের বইয়ে ডিগ্রি বললো যে ডিগ্রি হতে প্রতিবার 4টি অক্ষর নিয়ে কতভাবে বাছাই করা যায় বা সাজানো যায়।
ওকে, ডিগ্রি হতে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে মোট কত হয় বাছাই করা যায় বা সাজানো যায়। তাহলে বাছাই এর মানে হচ্ছে কি আমরা জানি সমাবেশ সংখ্যা বের করতে বলছে, আর সাজানো মানে হচ্ছে আমার বিন্যাস সংখ্যা বের করতে বলছে। ওকে, তাহলে এবার দেখো, যদি আমাকে যদি বলে সাজানো সংখ্যা বের করো বা বিন্যাস সংখ্যা বের করো, তারপরেও আমার এখানে বাছাই করতে হবে। তাহলে আমি একেবারে সহজভাবে বুঝাই। আমাদের আগে যে প্রশ্নটা ছিল, আমাকে যদি বলতো যে ডিগ্রি এর বিন্যাস সংখ্যা বের করো, তখন আমরা একেবারে সহজেই বের করে দিতাম ডিগ্রি এর বিন্যাস সংখ্যা। ডিগ্রি এখানে আমার টোটাল আসছে হচ্ছে 1 2 3 4 5 6, তার মানে হচ্ছে 6টা 6 ফ্যাক্টরিয়াল। একই রকম আছে কয়টা? 3টা 3 ফ্যাক্টরিয়াল, শেষ। বাট এখানে এটার মতো না, এখানে বলছে আগে এখান থেকে চুজ করো যে কোনো 4টাকে, তারপরে তাদেরকে সাজাও। তাহলে কিন্তু আমার আগে কি করতে হবে? আগে বাছাই করতে হবে, তারপরে সাজাইতে হবে। তাহলে আমরা একটু দেখি আগে এখানে কি কি আছে। তাহলে টোটাল হচ্ছে আমার আছে 3টা, এখানে আছে 3টা, আর বাকি সব একটা করে আছে। তার মানে হচ্ছে ডি একটা, জি একটা, আর একটা। ওকে, তাহলে আমরা দেখো প্রতিবারে আমার 4টি করে অক্ষর নিতে হবে। তাহলে আগে আমাকে চুজ করতে হবে, তারপর হচ্ছে আমরা কি করব? সেটাকে সাজাবো। তাহলে আমার চয়েসের ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে চয়েস করতে পারি। সেটা হচ্ছে আমরা একটু দেখি। দেখো আমাদের টোটাল হচ্ছে 4টা। এক কাজ করতে পারি যে আমরা আগে একটু গুছাই নিই, যেহেতু 4টা জিনিস নিব, তাহলে একই রকম কয়টা নিব আর ভিন্ন ভিন্ন কয়টা নিব সেটা একটু খেয়াল করি। দেখো আমি এক কাজ, প্রথমে একই রকম একটাও নিব না, 4টাই ভিন্ন ভিন্ন নিব, এরকম নিতে পারি। অথবা এক কাজ করতে পারি, একই রকম 2টা নিতে পারি এবং হচ্ছে কি 2টা ভিন্ন ভিন্ন নিতে পারি। আরেকটা কাজ করতে পারি যে একই রকম 3টা নিতে পারি এবং 4টা আমরা কি সরি আর ভিন্ন একটা নিতে পারি। এবং লাস্ট একই রকম 4টা নেওয়ার স্কোপ নাই, যেহেতু আমার একই রকম 3টাই হাইয়েস্ট আছে। তার মানে হচ্ছে আমার এই 3টা কেস হবে আমার কাছে। তাহলে আমরা প্রথমে একটু দেখি 1 নম্বর। দেখো প্রথম হচ্ছে আমরা 4টাই ভিন্ন নিব। 1 নম্বর, 4টি ভিন্ন ভিন্ন নিয়ে আমরা শুরুতে আগে হচ্ছে বাছাই করব। ওকে, তাহলে দেখো 4টি জিনিস ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এর আগে কয়টা সংখ্যা আছে সেই হিসাব করছিলাম, বাট এবার আমরা সেট আকারে করব। যেরকম আমার এখানে ই এর এক সেট আছে, যেখানে মানে 3টা দিতে পারে এরকম এক সেট। ডি এর এক সেট আছে, একটা দিতে পারে এরকম। জি এর একটা দিতে পারে এরকম এক সেট আছে, আর এর একটা দিতে পারে এরকম এক সেট আছে। ক্লিয়ার? তাহলে দেখো আমার কাছে 4টা ভিন্ন ভিন্ন নিব। তাহলে 4টা ভিন্ন ভিন্ন মানে একটা করে দিতে পারে এরকম কয়টা জিনিস আছে আমার কাছে? একটা করে দিতে পারে এরকম 4টা জিনিস আছে না? তার মানে হচ্ছে আমার যেহেতু 4টা জিনিস আছে, এই 4টা থেকে আমি কয় সেট নিব? 4টা থেকে আমার 4 সেট নিতে হবে। তার মানে হচ্ছে 4C4। তাহলে দেখো আমি আবার বলি, আমার কাছে 4টাই যেহেতু ভিন্ন ভিন্ন নিব, তাহলে আমার কাছে টোটাল 4 সেট আছে, যারা হচ্ছে আমার কি করতে পারে যে একটা করে দিতে পারে। তো এরকম থেকে আমি 4 সেটই আমি নিয়ে নিলাম। তার মানে আমার বাছাই সংখ্যা বের হয়ে গেল। এরপর দেখো এর পরেরটা 2 নম্বর, আমি 2টা নিব একই এবং 2টি নিব ভিন্ন ভিন্ন। এবার বলো 2টা একই দিতে পারবে এরকম কয় সেট আছে? এক সেট আছে, শুধু ই এর সেট। সে এক সেট থেকে আমি এক সেটই ইউজ করে ফেলবো। ক্লিয়ার? তাহলে আমি এক সেট থেকে এক সেটই ইউজ করে ফেললাম। আমার কাছে 2টা বা একই রকম দিতে পারবে এরকম এক সেটই আছে, সে এক সেট থেকে আমি এক সেট ইউজ করে ফেলছি। তার মানে 1C1। আর এবার হচ্ছে আমি কি 2টা ভিন্ন ভিন্ন নিব। তার মানে হচ্ছে একটা একটা দিতে পারে এরকম কয় সেট আছে? একটা একটা দিতে পারে এরকম আছে কয় সেট? অবশ্যই আমার কি এই 3 সেট আছে, এই 3 সেট আছে। তার মানে হচ্ছে আমার কি হবে 3C। কয় সেট লাগবে? 2 সেট লাগবে, 2। এখন একটা প্রশ্ন থাকতে পারে এখানে, সেটা হচ্ছে ভাই এইখানে তো আমি 2টা একই রকম নিছি, মানে 2টা ই নিছি, তাহলে আরেকটা ই তো বাকি রেখে যায়, যে আরেকটা ইউ তো আমার আসতে পারে, সেই ইটাতে আমি ইউজ করতে পারি এখানে। তাহলে সেটা আমার তার মানে হচ্ছে আমার একটা করে দিতে পারে এরকম 4টা জিনিস থেকে যায়। দেখো আমি আবার বলি, যেহেতু 2টা একই রকম, তাহলে আমি এখানে আমি 2টা ই ইউজ করছি। এবার ভিন্ন ভিন্ন দেওয়ার জন্য কিন্তু আমার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা ই আছে, বাট ওই ইটা কাউন্ট করতে পারবো না। কারণ ওই ইটা যদি আমি কাউন্ট করি,
তখন আমার কিন্তু 3টা ই হয়ে যাবে, কিন্তু 3টা ই মানে 3টা একই রকম তো নেওয়া যাবে না। তখন হচ্ছে যখন 2টা একই রকম নিব তখন হচ্ছে আমার এখান থেকে 3টাই নিতে হবে, 3টা থেকে আমার 2টা নিতে হবে। ওকে, এবার হচ্ছে লাস্ট 3টি একই রকম আর হচ্ছে একটি ভিন্ন। তাহলে দেখো 3টা একই রকম নিতে পারে এরকম কয় সেট আছে? 3টা একই রকম নিতে পারে এরকম এক সেটই আছে। সেই এক সেট থেকে আমি এক সেট ইউজ করে ফেললাম। ক্লিয়ার? এক সেট থেকে এক সেট ইউজ করে ফেললাম। এবার এসে দেখো আমার কাছে একটা ভিন্ন লাগবে। এবার দেখো ভিন্ন মানে একটা একটা দিতে পারে এরকম কয়টা আছে? 3টা জিনিস আছে। সেই 3টা জিনিস থেকে আমি কয় সেট নিব? এক সেট নিব। তাহলে এটাই হচ্ছে কি আমার টোটাল হচ্ছে কি বাছাই সংখ্যা। মানে আমরা এখন কি করলাম? এগুলা চুজ করে নিলাম। ওকে, তাহলে আমরা এগুলো চুজ করে নিলাম। এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে আমরা সাজাবো। তাহলে সাজানো সংখ্যা। তাহলে এবার দেখো 4C4 চারটা জিনিসই যদি ভিন্ন থাকে তাহলে আমরা চারটা জিনিসের বিন্যাস কিভাবে বের করি? 4 ফ্যাক্টোরিয়াল। যদি সবগুলো জিনিসই ভিন্ন হয় তাহলে আমার কোনো কিছু ভাগ দেওয়ার কোনো কিছু নাই। তারপর হচ্ছে দেখো এখানে বলছে হচ্ছে তাহলে মানে দেখো 4 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে আমি একটা জিনিসের সাজানো সংখ্যা বের করছি। দেখো চারটা জিনিসই হচ্ছে আমার ভিন্ন। তাহলে এই যে 4C4 এটা এখানে কত হয়? 1। তাহলে এই 1 দিয়ে হচ্ছে আমি কি গুণ করে দিব। এরপর দেখো দুইটা একই জিনিস এবং দুইটা ভিন্ন ভিন্ন জিনিস এরকম এখানে কত আসে? 3C2 3। ওকে, তাহলে এবার দেখো আমরা এরকম একটা জিনিস যদি কল্পনা করি দুইটা একই রকম মানে হচ্ছে দুইটা ই আছে আর দুইটা ভিন্ন, তার মানে একটা মনে করো ডি একটা জি। তাহলে এবার দেখো দুইটা ই একটা ডি একটা জি, এইটার জন্য আমার কত বিন্যাস হবে? 4 চারটা জিনিসের 4 ফ্যাক্টোরিয়াল আর দুইটা একই রকম তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো শেষ হয় নাই, সেটা হচ্ছে এটা তো শুধু ই ই ডি জি এর জন্য, বাট এরকম কয়টা জিনিস আছে? টোটাল 3টা জিনিস আছে না? তাহলে 3টাকে মোট সাজানো কত হবে? 3 দিয়ে গুণ করতে হবে। এরপর আবার দেখো 3টা একই রকম এবং একটা হচ্ছে ভিন্ন। তাহলে এবার দেখো 3টা একই রকম যেরকম হচ্ছে আমার কি হইতে পারে? ট্রিপল ই ডি অথবা ট্রিপল ই জি অথবা ট্রিপল ই আর, এই 3টাই হইতে পারে। তাহলে এখান থেকে আমার এই 3 আসে 3। ওকে, তাহলে এবার দেখো আমি যদি এইটার জন্য করি ট্রিপল ই ডি তাহলে টোটাল কয়টা জিনিস? চারটা জিনিস না? তাহলে চারটা জিনিসের জন্য কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল হবে। এবং দেখো এর ভিতর 3টা আছে একই রকম তার মানে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ। তাহলে এটা তো আমি এইটা যেটা করলাম সেটা হচ্ছে কি একটার জন্য বের হয়েছে, বাট আমার কাছে টোটাল কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। তাহলে আমরা কি করব? 3 দিয়ে গুণ করে দিব। এবার আমি যদি এই যে দেখো এটা একটা সম্পূর্ণ ঘটনা, এটা একটা সম্পূর্ণ ঘটনা, এটা একটা সম্পূর্ণ ঘটনা এবং সম্পূর্ণ ঘটনাগুলো কি হয়? যোগ হয়। তাহলে সবগুলো যদি আমি যোগ করে দেই তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। তাহলে ডিগ্রি তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রফেসর এরকম অনেকগুলো প্রবলেম আছে, তোমরা সেগুলো এইভাবে করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি বাছাই করতে বলে তাহলে আমি বাছাই করে রেখে দিলাম, বাট যদি আমাকে সাজানো সংখ্যা বের করতে বলে অথবা বিন্যাস সংখ্যা বের করতে পারে তাহলে আমাকে আগে অবশ্যই বাছাই করে নিতে হবে, কারণ বাছাইগুলো কিন্তু গুণ হবে। তাহলে আমরা আগে বাছাই করব, বাছাই করার পর তারপরে হচ্ছে আমরা কি করব? বিন্যাস বের করে গুণ করে দিব, শেষে সবগুলো যোগ করে দিব, তাহলে আমার কি মিশ্র প্রবলেমগুলো হয়ে যাবে। ওকে ভাইয়া, এ হচ্ছে আমাদের আছে টপিকস। আমরা আরেকটা এমসিকিউ এর জন্য দুইটা জিনিস দেখি। দেখো এমসিকিউ এর জন্য আমরা দুইটা জিনিস দেখি, যেটা হচ্ছে NCX ইজ ইকুয়াল টু যদি NCY হয় তাহলে মনে রাখবা X ইজ ইকুয়াল টু Y হবে, অথবা এই যে পাওয়ারটা আছে এই পাওয়ার হবে X আর Y এর যোগফলের সমান। কি বললাম? যদি পাওয়ার দুইটা হয় সমান, এখানে আছে N এখানে আছে N, পাওয়ার দুইটা যদি হয় সমান তার মানে অবশ্যই এই পাওয়ারের মান হবে এই দুইটা জিনিসের যোগফলের সমান, অথবা X আর Y এই দুইটা জিনিস হবে সমান। যেরকম আমাকে একটা প্রবলেম দিল যে 20 CR
ইজ ইকাল টু 20c r প্লাস 2 হলে আর এর মান কত বের করো। তাহলে আমরা দেখো এখানে যেহেতু পাওয়ার দুইটা সমান আছে, তার মানে অবশ্যই নিচে যে দুইটা জিনিস আছে, তার মানে নিচে কি কি আছে, এই আর আর হচ্ছে আর প্লাস 2, এই পাওয়ারটা হবে এই দুইটা জিনিসের যোগফলের সমান। তার মানে হচ্ছে আমরা দেখতে পারি আর আর হচ্ছে আর প্লাস 2 এই দুইটার যোগফল হবে 20। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি দুইটা পাশে গেলে হবে 18 আর এখানে হচ্ছে 2r। তার মানে হচ্ছে r ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তার মানে এখান থেকে হচ্ছে আমরা পাই কত, আর এর মান হচ্ছে 9। এখন এই কোশ্চেনটা যে একটু এক্সটেন্ডেড করলো, এটা একটা কোশ্চেন, এটা একটা কোশ্চেন যদি আমাকে বলে যে আর সি 2 এর মান কত, আর সি 2 এর মান কত, তাহলে দেখো এটা মান কত পাইছি 9। ওকে, তার মানে হচ্ছে আমরা বসাই দিই 9 সি 2 এটার মান চাইছে, তার মানে এটা কিন্তু আমরা অলরেডি শিখছি। সেটা হচ্ছে কত, আমি কি বলছিলাম, যখন এনসিআর হয় নিচে যত থাকে উপরে তত সংখ্যক নিব। তার মানে হচ্ছে কত নিব, 9 ইন্টু 8 দুইটা। এরপর কাজ কি, এই নিচে যেটা আছে সেটা ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। তার মানে দেখো এবার যদি এটা কাটি তাহলে হয় 4 4 9 36, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে ওকে, আর একটা প্রবলেম লাস্ট, সেটা হচ্ছে আমাকে যদি বলে এনসিআর এর সর্বনিম্ন মান কত, এমসিকিউ এর জন্য সর্বনিম্ন মান, মনে রাখবে এনসিআর এর সর্বনিম্ন মান হচ্ছে 1, এমসিকিউ এর জন্য আসতে পারে। এরপর আমাকে যদি বলে এনসিআর এর সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ এনসিআর এর সর্বোচ্চ মান কত, এনসিআর এর সর্বোচ্চ মান হবে এনসি এন বাই 2, যখন এনটা জোড়, ক্লিয়ার, অথবা যদি বিজোড় হয় তখন হচ্ছে কি হবে এনসি এন মাইনাস 1/2 অথবা এনসি এন প্লাস 1/2, তাহলে দুইটা যে কোনো একটা। তাহলে যেরকম আমাকে যদি বলে কোশ্চেন 9CR এর সর্বোচ্চ মান কত, তাহলে দেখো সর্বোচ্চ মান চাইছে কিন্তু আর এর মান তো আমরা জানি না, বাট আমি এটা বের করতে পারি, কারণ হচ্ছে আমরা জানি যে এনসিআর এর সর্বোচ্চ মান হচ্ছে এই দুইটা সূত্র। তাহলে এখন দেখো আমার এখানে এটা কি বিজোড়, তাহলে আমি যে কোনো একটা দিয়ে করবো। তাহলে দেখো আমি যদি 9C n মাইনাস 1/2, তার মানে হচ্ছে 9 মাইনাস 1 মানে হচ্ছে কত 8 ভাগ 2, তার মানে হচ্ছে কত 4, অথবা 9C5, দেখো এই দুইটার মান কিন্তু সমান, ক্লিয়ার, তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই হচ্ছে আমাদের বিন্যাস এবং সমাবেশ। আশা করি বিন্যাস এবং সমাবেশের ম্যাক্সিমাম টপিকসগুলো হয়ে গেছে এর মাধ্যমে। তোমরা আমার আগের দুইটা ভিডিও দেখবা এবং এগুলো দেখবা, আশা করি যে বিন্যাস এবং সমাবেশে ওইরকম কোনো প্রবলেম হবে না। এরপরও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবো। ওকে, এবং আমাদের গ্রুপটা তোমরা যত বেশি পারো অবশ্যই অবশ্যই শেয়ার করবা। থ্যাংক ইউ।